মসজিদ থেকে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সারফারাজ পিহুকে নিয়ে খানবিলার চৌকাঠের ওপারে দাঁড়িয়ে আছে। পিহুর ডান হাত শক্তভাবে সারফারাজের হাতের মুঠোয় বন্দি। সারফারাজের ঠোঁটে পরিতৃপ্তির হাসি ফুটে আছে। পিহুর চোখে মুখে লজ্জা ও উত্তেজনার মিশ্র ছাপ স্পষ্ট। পিহুর অন্তর জুড়ে নতুন জীবনের স্নিগ্ধ অনুভূতি বিরাজ করছে। চৌকাঠের এপারে লাল গালিচা বিছানো রয়েছে। এই গালিচার উপর পিহু ও সারফারাজের একসঙ্গে বাড়ানো প্রতিটি পদক্ষেপেই ওদের নতুন জীবনে স্বাগত জানাবে। দরজার সামনে পিহুর নতুন ৩ মা নিজ নিজ মুখশ্রীতে একরাশ মমতা ও মায়ার ছায়া ফুটিয়ে দাঁড়িয়ে আছে। শিউলির নিজ হাতে একটা ট্রে রয়েছে, যেখানে রাখা আছে একটি দুধের গ্লাস আর একটি মিষ্টির ছোট বাটি। আতসীর হাতেও একটা ট্রে রয়েছে, কিন্তু ট্রেটা লাল চাদরের আবরণে ঢাকা। বোঝা যাচ্ছে এই আবরণটি সরালে ওদের সামনে দৃশ্যমান হবে সেখানে থাকা বিশেষ কিছুর। পরক্ষণে তাহমিনা দু চোখ জুড়ে স্নেহ ও ঠোঁটের মৃদু হাসির দেখা ফুটিয়ে আতসীর হাতে থাকা ট্রেটার ওপর থেকে লাল চাদরের আবরণটি সরালেন। সেখানে রাখা রয়েছে মখমলের 2টি বক্স। একটির আকার ছোট, আরেকটির আকার খানিকটা বড়। তাহমিনা প্রথমে ছোট বক্সটি খুললেন। ভিতর থেকে বের করলেন একটি ডায়মন্ডের নোজপিন। নিজের মমতার হাত দিয়ে অতি যত্নের সহিত পিহুর নাক থেকে বর্তমান নোজপিনটি খুলে এই নতুন নোজপিনটি পরিয়ে দিলেন। এরপর দ্বিতীয় বক্সটি খুলে পিহুর হাতের সাইজে বানানো একজোড়া চিকন পাতলা স্বর্ণের চুড়ি বের করলেন। তাহমিনা পিহুর হাতে সেই চুড়ি জোড়াও পরিয়ে দিলেন। বললেন, বিবাহিত মেয়েদের চিহ্নস্বরূপ নোজপিন আর এক জোড়া চুড়ি পরতে হয়। এটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয় যদিও, তবে আমাদের দাদি মায়ের আমল থেকে আমরা এটা দেখে এসেছি। আমাদের বিয়ের সময়ও আমাদের শাশুড়ি মা আমাদের নাকে নোজপিন ও হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলেন। তা আমরা আজও পরে আছি। তবুও আমরা তোমাকে পরিয়ে দিলাম। যদি পরে তোমার ভালো না লাগে তাহলে খুলে ফেলো। এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে তেমনটাই হবে। পিহুর চোখে আনন্দ অশ্রুরা টলমল করছে। ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটিয়ে পিহু বলল, এই নোজপিন ও চুড়ি জোড়া দেখতে অতি সামান্য কিছু মনে হলেও এর মাঝে আমি আমার 3 মায়ের স্নেহ মমতা খুঁজে পাচ্ছি। তাই এগুলো আমি কখনোই খুলতে চাই না। এগুলো সব সময় আমার সাথে থাকবে ইনশাল্লাহ। পিহুর এরূপ কথা শুনে তাহমিনা, শিউলি ও আতসী মনে মনে ভীষণ খুশি আর শান্তি অনুভব করলেন। অতঃপর তাহমিনা শিউলির হাতে থাকা ট্রে থেকে একটা মিষ্টি উঠিয়ে প্রথমে পিহুকে, এরপর সারফারাজকে খাইয়ে দিলেন। একইভাবে গ্লাসে থাকা দুধটুকুও পান করালেন ওদের। অতঃপর ওনারা 3 জন ওদের সামনে থেকে সরে দাঁড়ালেন। তাহমিনা বললেন, বিসমিল্লাহ বলে এবার একসঙ্গে ভিতরে প্রবেশ করো। গালিচার উপর দিয়ে হেঁটে সামনের দিক অগ্রসর হও। এই বাড়িটাকে আজ থেকে তুমি তোমার নিজের বাড়িও মনে করো, কেমন? পিহু লাজুক মুখে হালকা হাসি হেসে মাথা হালকা নোয়ানো অবস্থায় সারফারাজের সাথে একত্রে ভিতরে প্রবেশ করলো। লাল গালিচা ধরে সামনের দিকে অগ্রসর হলো ওরা। ড্রয়িং প্লেসে এসে দাঁড়াতেই শিউলি হাসি মুখে বললেন, পিহুমা, তোমার আগমনে আমাদের ঘরে আজ সুখের আলো ছড়িয়ে পড়ল। আতসী শিউলির পাশে দাঁড়িয়ে পিহুর মাথায় আলতো করে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনের উপর রহমত বর্ষণ করুন। চিরসুখী হও তোমরা। আর মনে রেখো, তুমি শুধু এই খানবাড়ির বড় বউই নও, তুমি আমাদের 3 মায়ের আদরের মেয়ে। পিহু ঠোঁট কামড়ে হাসছে। এতগুলো বছর যেই মায়ের স্নেহ থেকে পিহু বঞ্চিত হলো, আজ একসঙ্গে নতুন 3 জন শাশুড়ি মায়ের মুখে নিজেকে মেয়ে বলে সম্বোধিত হতে দেখে পিহুর বুকটা খুশিতে ভরে গেল। সারফারাজ পাশ থেকে ফিসফিস করে বলল, এবার বুঝতে পারছো আমি কেন বলেছিলাম আমার পরিবার অন্য 5টা পরিবারের মতো না? তাহমিনা, শিউলি আর আতসী একে অপরের সাথে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লেন। সোফায় পাশাপাশি বসে কথা বলছেন মোস্তফা আর জামাল। পিহু সারফারাজের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। আপনার জন্যই আজ আমি আমার আম্মুকে আবারও ফিরে পেয়েছি আমার নতুন 3 মায়ের মাঝে। আপনি আমার জীবনে আসা আল্লাহর তরফ থেকে সব থেকে বড় রহমতের অংশ এমপি সাহেব। জামাল খান উঠে দাঁড়িয়ে বললেন, সারফারাজ, বৌমাকে নিয়ে ঘরে যাও। বিশ্রামের প্রয়োজন আছে তোমাদের। আর বাকিরাও নিজ নিজ ঘরে যাও, অনেক রাত হয়ে গিয়েছে। অতঃপর সারফারাজ পিহুর হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজ ঘরের উদ্দেশ্যে চলে গেল। বাকিরাও নিজ নিজ ঘরে চলে গেলেন। ক্লাব থেকে নেশায় ডুবে থাকা বেসামাল তেজকে নিয়ে নির্জন অনেক কষ্টে বের হয়ে ওকে নিজেদের গাড়ির পিছনের সিটে শুইয়ে দিল।
তেজ নেশে আধো ঘুম অবস্থায় আদো আদো বকবক করছে তাও। নির্ঝর পিছনের দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসে সিট বেল্টটা লাগিয়ে শব্দ করে নিঃশ্বাস ফেলে বলল, তেজ ব্রো, সকালে তোমার নতুন ডার্লিং ঠান্ডা গলায় যে হুমকি দিল, এখনো টেনশনে আমার কিডনি ফুসফুস ঠিকভাবে কাজ করতেছে না। সারফরাজ ভাই যদি জানতে পারে তোমার এইসব কীর্তির কথা, আর আমি সব সত্য জেনেও চেপে রেখেছিলাম, আমাকে উল্টো ঝুলিয়ে বেদরম পিটাবে। তার নিশ্চয়তা আমি এখনই দিচ্ছি। আল্লাহ, তুমি আমাকে বাঁচাইও। এই বলে নির্ঝর গাড়ি স্টার্ট করলো। রওনা হলো নিজেদের প্রায় সময় কাটানোর রাতের আশ্রয়স্থলের উদ্দেশ্যে। পিহুকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো সারফরাজ। পিহুর সর্বাঙ্গ হালকা শীতল হয়ে আছে। এই প্রথম কোনো পুরুষের সাথে একা ঘরে থাকতে হবে পিহুকে। এই পুরুষটি একান্তই পিহুর। তাদের মধ্যকার সম্পর্কটি হালাল। সারফরাজ শান্ত কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নাও তুমি, আমি ব্যালকনিতে আছি। এই বলে সারফরাজ ব্যালকনির দিকে অগ্রসর হতে নিলে পিহু আস্তে করে বলল, ফ্রেশ হয়ে কি পরবো আমি? সারফরাজ থামলো, অতঃপর আলমারির সামনে দাঁড়িয়ে একপাশের দুইটা পাল্লা খুলে দিতেই পিহুর সামনে দৃশ্যমান হলো সেখানে অনেকগুলো থ্রি পিস থেকে শুরু করে একটা মেয়ের ঘরে বাইরে পরিধানের জন্য যাবতীয় জিনিসপত্র গুছানো অবস্থায় রাখা রয়েছে। পিহু বেশ অবাক হলো। সারফরাজ হাসি মুখে বলল, আলমারির এই অংশটা আমি তোমার সাথে পরিচিত হওয়ার পরপরই সাজিয়ে নিয়েছিলাম। একদিন তুমি আমার জন্য বৈধ হবে। এই বাড়িটা, এই ঘরটা, এই ঘরের প্রতিটা জিনিস তোমার হবে এই ভেবেই। এখান থেকে যেটা ভালো লাগে সেটা পরে নাও। এই বলে সারফরাজ ব্যালকনিতে চলে গেল। পিহু হাসি মুখে আলমারি থেকে একটা আকাশি রঙের থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিয়ৎক্ষণ পর পিহু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। হালকা মেকআপের আস্তরণ উঠানোর পর পিহুর শ্যামরঙা মায়া মাখানো মুখশ্রীতে ফুটে উঠেছে একরাশ স্নিগ্ধতা। আকাশি রঙা থ্রি পিসটা ওকে দারুণ মানিয়েছে। ওড়নাটা ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে নিয়েছে পিহু। চুলগুলো ভিজিয়েছিল, তাই তয়লে দ্বারা পেঁচিয়ে রেখেছে। ব্যালকনির দরজার সামনে এসে পিহু দৃঢ়স্বরে বলল, এবার আপনিও যান, ফ্রেশ হয়ে নিন। ব্যালকনির রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়েছিল সারফরাজ। নিজের প্রিয়তমা অর্ধাঙ্গিনীর কণ্ঠ কর্ণপাত হতেই সারফরাজ ঘুরে দাঁড়ালো পিহুর দিকে। সারফরাজের চোখে চোখ পড়তেই পিহু হালকা লজ্জায় দৃষ্টি সরিয়ে মাথা নুইয়ে নিল। সারফরাজ পিহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, এখানেই থাকো, আমি আসছি একটু পরেই। পিহু মাথা নাড়িয়ে সম্মতি জানালে সারফরাজ ওর পাশ কাটিয়ে রুমের ভিতরে গিয়ে আলমারির অন্য পাশের পার্ট খুলে কালো রঙের একটা টি শার্ট আর ধূসর রঙের চেক প্রিন্টের ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। পিহু ব্যালকনিতে এসে দাঁড়ালো ঠিক যেখানে একটু আগে সারফরাজ দাঁড়িয়েছিল, সেই জায়গাটাতেই। রেলিংয়ে হাত রাখলো। পিহুর মনে হচ্ছে সে সারফরাজের হাতের উপর হাত রাখলো। পিহুর দু চোখ বুজে ফেললো। কিয়ৎক্ষণ পর পিহুর মাথায় থাকা তোয়ালেটা খুলে গেল। ওর বাধ্য চুলগুলো অবাধ্য হয়ে হাঁটু ছুঁই ছুঁই হলো। পিহুর সর্বাঙ্গ হালকা কেঁপে উঠল। পিহু অনুভব করলো সারফরাজের উপস্থিতি। সারফরাজ পিছন থেকে দৃঢ়স্বরে বলল, এখন কি আমার তোমার এই লম্বা চুলগুলো দেখে ও তোমার লাজুক মাখা মুখটাকে স্মরণ করে এই গানটা গাওয়া উচিত? পিহুলো তোর লম্বা মাথার কেশ, লাজুক হাসি দিয়া তুমি পাগল করলে দেশ। সারফরাজের গান শুনে পিহু শব্দ করে হেসে ফেলল। সারফরাজ তৎক্ষণাৎ পিহুর দু কাঁধ ছুঁয়ে ওকে নিজের দিকে ঘুরালো। পিহুর হাসি থেমে গেল। লজ্জায় সে মাথা নুইয়ে নিল সঙ্গে সঙ্গে। সারফরাজের দৃষ্টি পিহুর উপরে স্থির। সারফরাজ পিহুর থুতনি ছুঁয়ে ওর মুখটা হালকা উঠালো। পিহু দু চোখ বুজে রেখেছে। সারফরাজ পিহুর দু চোখের উপর হালকা ফু দিল। পিহুর দু হাতে নিজের কামিজের নিচের অংশ দুপাশ শক্তভাবে চেপে ধরল। ওর শির দ্বারা বেয়ে শীতল বাতাস বয়ে গেল যেন সারফরাজের এমন কাজে। সারফরাজ হাসি মুখে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? এইভাবে বারংবার লজ্জা পেলে সত্যি বলছি আমি এই পরীক্ষায় ডাহা ফেল করব। ফলস্বরূপ একটা ফুটবল টিম বানাতে বেশি সময় লাগবে না আমার। সারফরাজের মুখে এরূপ কথা শুনে সঙ্গে সঙ্গে পিহু চোখ মেলে তাকালো ওর দিকে। পিহুর মুখ হা হয়ে গিয়েছে। ওর চোখের আকৃতিও স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গিয়েছে। সারফরাজ ওর ঠোঁটে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে একবার চোখ টিপ দিল পিহুকে। পিহু সঙ্গে সঙ্গে সারফরাজের থেকে চোখ সরিয়ে মুখ বন্ধ করে বলল, অসভ্য, যাচ্ছে তাই লোক কোথাকার। সারফরাজ ঠোঁট কামড়ে বলল, মাত্র একটা ফুটবল টিম বানানোর কথা বললাম, এতেই আমাকে অসভ্য, যাচ্ছে তাই বানিয়ে দিলে? যদি ক্রিকেট, হকি, ভলিবল। সঙ্গে সঙ্গে সারফরাজের মুখে এক হাত চেপে ধরল পিহু। তারপর বলল, চুপ, আর একটা কথা
বললে ধাক্কা দিয়ে দোতলা থেকে একদম নিচে ফেলে দিব আপনাকে। সারফারাজ পিহুর সেই হাতের তালুতে চুমু এঁকে দিল। পিহু তা অনুভব করে সঙ্গে সঙ্গে নিজের হাত সারফারাজের মুখের ওপর থেকে সরিয়ে সারফারাজের বুকের উপর দুহাত রেখে প্রেসার দিল ওকে নিজের সামনে থেকে সরানোর উদ্দেশ্যে। সারফারাজ পিহুর দুপাশের রেলিং এর উপর হাত রেখে ওর দিকে এবার ঝুঁকে এলো খানিকটা। বাজ হলো পিহুর প্রেসার দেওয়া হাত জোড়া। পিহুর পিঠ ঠেকে গেল রেলিং এর সাথে। সারফারাজ বলল সারফারাজ বলল, এই না হলে যেমন জামাই তার তেমন বউ। উঠতে বসতে থ্রেট দেওয়া তো আমার স্বভাব ছিল। বিয়ে হয়েছে মাত্র ঘন্টা পেরিয়েছে, এতেই তুমি কত সুন্দরভাবে আমার স্বভাবটা চুরি করে নিলে বউ। আসো একটা চুমু খাই। এই বলে সারফারাজ পুরো ঠোঁটজোড়া চুমুর স্টাইলে বাজ করে দু চোখ হালকা বুঝে মুখটা পিহুর দিকে আরো খানিকটা এগিয়ে আনতে নিলে পিহু সঙ্গে সঙ্গে নিজের হাতের বাঁধন ঢিলে করে নিচু হয়ে সারফারাজের হাতের নিচ দিয়ে বেরিয়ে সোজা রুমের ভিতরে দৌড় দিল। সারফারাজ তৎক্ষণাৎ উল্টো ঘুরে সশব্দে হেসে বলল, একটা চুমু খেতে চেয়েছিলাম বউ। বিশ্বাস করো তোমার স্বামীর শরীরের প্রত্যেকটা অঙ্গ তোমার জন্য পবিত্র রয়ে গিয়েছে এখনো। পিহু বিছানায় উল্টো দিক হয়ে বসে দু হাতে নিজের কান চেপে ধরল। এই লজ্জা সে আর নিতে পারছে না। রাত প্রায় গভীর। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নির্ঝর গাড়ি নিয়ে অনেকটা পথ অতিক্রম করেছে। হঠাৎ ঘটে গেল অপ্রত্যাশিত একটা ঘটনা। গাড়ির সামনে হুট করে এসে দাঁড়ালো এক কালো বোরকা পরিহিত মেয়ে। নির্ঝর বিস্ময়ে চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে ব্রেক কষল। হার্ড ব্রেক কষায় টায়ারের ঘর্ষণের এক অদ্ভুত শব্দের সাথে রাস্তায় তার দাগ স্পষ্ট হার্ড ব্রেক কষায় টায়ারের ঘর্ষণের এক অদ্ভুত শব্দের সাথে রাস্তায় তার দাগ পর্যন্ত স্পষ্ট হলো। সৌভাগ্যবশত কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটল না। পরক্ষণেই নির্ঝর মেয়েটিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটির দিকে এগিয়ে গেল। নির্ঝরের ভেতরটা এখনো কাঁপছে। নির্ঝর দু হাঁটু বাজ করে বসল মেয়েটির সামনে। মাটিতে নিস্তব্ধ হয়ে পড়ে আছে মেয়েটি, মুখে তার নেকআপ টানা। নির্ঝর এবার সংকোচে পড়ে গেল। একজন পর্দাশীল মেয়েকে এভাবে স্পর্শ করা ঠিক হবে না ওর। কিন্তু মেয়েটির সেন্স ফেরানোটাও জরুরি। তাই নির্ঝর দ্রুত উঠে গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে পুনরায় মেয়েটির কাছে এসে কিছুটা দ্বিধা নিয়েই মেয়েটির মুখের উপর থেকে নিকাপটা সরালো। নির্ঝরের দৃষ্টি আটকে গেল মেয়েটির মুখশ্রী পানে। গাড়ির হেডলাইটটা জ্বলে থাকার কারণে মেয়েটির মুখশ্রীটা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে নির্ঝর। কি অসম্ভব মায়া রয়েছে সেই মুখশ্রী জুড়ে। উজ্জ্বল ফর্সা বর্ণ, সরু নাক, নিখুঁত ভ্রুজোড়া আর পাতলা ফিলফিলে গোলাপি রঙের ঠোঁট জোড়া এমন আকর্ষণ ছড়াচ্ছে যে তার উপর থেকে চোখ সরাতে পারছে না নির্ঝর। মুহূর্তেই নির্ঝরের শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল হাওয়ার মতো কিছু। পরপরই নির্ঝর নিজেকে সামলে নিয়ে দ্রুত মেয়েটির চোখে মুখে হালকা পানির ছিটা দিল। কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটি ধীরে ধীরে চোখ মেলে তাকালো নির্ঝরের দিকে। মেয়েটি নিষ্পাপ, আতঙ্কমাখা দৃষ্টি নির্ঝরের চোখে এসে পড়তেই সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। মেয়েটি চট করে উঠে বসে ওভাবেই দু হাত পিছিয়ে আতঙ্কিত স্বরে বলল, আমার কোনো ক্ষতি করবেন না, দোহাই আপনার, আমারে ছেড়ে দিন। মেয়েটির এমন কথায় নির্ঝর বেশ অবাক হলো। পরপরই নির্ঝর উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি প্লিজ শান্ত হন, আমি আপনার কোনো ক্ষতি করব না, নিজেকে স্থির করুন। মেয়েটি নির্ঝরের উপর থেকে দৃষ্টি নামিয়ে নিল। নির্ঝর এক পা মেয়েটির দিকে বাড়িয়ে নিজের হাতে থাকা পানির বোতলটা মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, পানি পান করুন। মেয়েটি দ্রুত এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, না না, আমি আপনার দেওয়া কোনো জিনিস খাবো না। যদি কোনো কিছু মিশিয়ে দেন তাতে। আমি ছবিতে দেখেছি শহরে ছেলেধরারা এসব করে। মেয়েটির এমন কথায় নির্ঝর হাঁ হয়ে গেল। পরপরই সে বলল, লাইক সিরিয়াসলি? আমাকে দেখে আপনার ছেলেধরা বলে মনে হচ্ছে? মেয়েটি নিচের ঠোঁটে হালকা কামড় বসিয়ে নির্ঝরের দিকে আবারও তাকালো। ওকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। নির্ঝরের গায়ে দপদপে সাদা শার্ট, যার হাতা কনুই পর্যন্ত গুটানো রয়েছে। বুকের উপরে একটি বুতাম খোলা থাকায় শক্তপোক্ত জিম করা শরীরটা হালকা দৃশ্যমান হয়েছে।
নিচে একটা কালো প্যান্ট, পায়ে মানানসই কালো শু রয়েছে, আর বাম হাতে রোলেক্স ব্র্যান্ডের একটা ঘড়ি রয়েছে। ডান হাতে এগিয়ে ধরা পানির বোতলটা। মেয়েটা দৃঢ়কণ্ঠে বলল, ছেলে ধরাদের দেখে তো বোঝা যায় না তারা ছেলে ধরা, তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করব? নির্জন নিজের হাতটা গুটিয়ে নিয়ে বলল, ফাইন, বিশ্বাস করতে হবে না আপনার আমাকে, আর না আমার দেওয়া পানি পান করতে হবে আপনাকে। আমার মনে হয়েছিল আপনি কোথাও থেকে ছুটে এখান পর্যন্ত এসেছেন, পানি পান করলে আপনার হয়তো ভালো লাগবে, তাই পানির বোতলটা দিয়েছিলাম, এছাড়া কিছুই না। মেয়েটি কিছু বলল না। নির্জন শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, এই শহরে কি নতুন আপনি? যোগ জামানা যে ভালো না সেই জ্ঞান তো ভরপুর আছে আপনার মাথায়, তবু এত রাতে বাইরে কেন এসেছেন আপনি? মেয়েটি এবার ভয়ে কেঁদে ফেলল। মেয়েটিকে কাঁদতে দেখে নির্জর পুরোপুরি বোকা বনে গেল। নির্জর দ্রুত স্বরে জিজ্ঞেস করলো, আরে আরে, আপনি কাঁদছেন কেন? কাঁদতে কাঁদতে একটু সময়ের মধ্যে হিচকি উঠে গিয়েছে মেয়েটার। মেয়েটি কোনো রকম কান্না থামিয়ে বলল, পানি দিন। নির্জর বলল, অ্যাঁ? মেয়েটি আবার বলল, পানি চাইলাম তো, দিন। নির্জর এক হাতে নিজের মুখে হালকা ঘষা দিয়ে মেয়েটির দিকে পানির বোতলটা এগিয়ে দিল। মেয়েটি পানির বোতলটা নিয়ে পানি পান করলো, এরপর অদ্ভুত একটা কাণ্ড করলো। ওপর দিকে শব্দ করে নিঃশ্বাস টেনে কিছুক্ষণ ওভাবেই নিঃশ্বাস ছাড়া ও নেওয়া বন্ধ রাখলো। খানিক পর নিঃশ্বাস ছাড়লো। এভাবে কয়েকবার করার পরই মেয়েটির হিচকে ওঠা বন্ধ হয়ে গেল। মেয়েটির এমন কাজে নির্জর অত্যন্ত অবাক হলো। মনে মনে বলল, আরে বাপরে, হিচকি বন্ধ করার এ এত আরে বাপরে, হিচকি বন্ধ করার এ তো দারুণ টেকনিক দেখছি। মেয়েটি বলল, আমি এই শহরে নতুন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কাউকে চিনি না আমি। নির্জর বলল, একা একটা মেয়ে এভাবে রাস্তায় ঘোরাঘুরি করাটা নিরাপদ হবে না আপনার জন্য। আমার আমার সাথে চলুন, আপনি আমাকে নিরাপদ আশ্রয় দিব সরি আমার সাথে চলুন, আমি আপনাকে নিরাপদ আশ্রয় দিব। মেয়েটি নির্জরের দিকে তাকিয়ে বলল, আপনি যে ভালো হবেন তার কি নিশ্চয়তা আছে? আপনিও তো বাকিদের মতো আমার অসহায়ত্বের সুযোগ নিতে পারেন। নির্জর এবার খানিকটা রাগ দেখিয়ে বলল, আসলেই আমি নির্লজ্জ। যেই মেয়ে একবার আমাকে ছেলে ধরা বানিয়ে দিল তাকেই কিনা নিরাপদ আশ্রয়ে অফার করলাম আমি। উফ আল্লাহ, আপনার এই অদম্য উফ আল্লাহ, আপনার এই অদম বান্দারে একটু বুদ্ধি দিন, যা প্রয়োগ করে সে নিজের ইজ্জতকে ফালুদা হওয়া থেকে অন্তত বাঁচাতে পারবে। নির্জর মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাস যখন হচ্ছে না তখন থাকুন এখানেই। এরপর আপনার সাথে যা হবে তারপর আপনি নিজেই এর জন্য দায়ী থাকবেন। এই বললে নির্জর চলে আসতে নিলে মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, নিয়ে চলুন আমায়, এভাবে ফেলে যাবেন না বিপদ বুঝেও। নির্জর মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি মুশকিল রে বাবা, এখনই তো নিজেই বললেন যাবেন না আমার সাথে, বিশ্বাস হচ্ছে না আমাকে, আবার এখন নিজেই বলছেন আপনাকে নিয়ে যাচ্ছি। আবার এখন নিজেই বলছেন আপনাকে নিচ্ছি না বিপদ বুঝেও। গানটা তো এমনি এমনি বের হয়নি যে, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। মেয়েটা দাঁত বের করে হালকা হাসি দিল। এরপর নির্জর আবারও বলল, আসুন, গাড়িতে বসবেন। মেয়েটা গাড়ির কাছে এগিয়ে আসলে নির্জর ড্রাইভিং সিটের পাশের সিটের দরজাটা খুলে দিল। মেয়েটা সেখানে উঠে বসতেই বিশ্রী একটা গন্ধ তার নাকে এসে লাগলে মেয়েটা পিছনে ফিরে তাকাতেই তেজকে সেখানে উল্টোপিঠ হয়ে অবচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখে বলল, উনি কে? নির্জর বলল, উনি এই অদমের বড় ভাই, ওনাকে ভয় পাওয়ার কিছু নেই। বেঘোরে ঘুমাচ্ছেন উনি এখন। কাল দুপুরের আগে ওনার এই ঘুম কাটবে না। মেয়েটা আর কিছু বলল না। নির্জর মেয়েটার পাশের গাড়ির দরজা বন্ধ করে নিজের ড্রাইভিং সিটে এসে বসলো। অতঃপর বলল, সিট বেল্টটা লাগিয়ে নিন। মেয়েটা নিজের হাতের বাম পাশ থেকে সিট বেল্টের ফিতাটা টেনে নির্জরের দিকে মেয়েটা মেয়েটা হাতের বাম পাশ থেকে সিট বেল্টের ফিতাটা টেনে ধরে নির্জরের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে লাগায়? নির্জর মেয়েটির দিকে এগিয়ে আসতে নিলে মেয়েটি সঙ্গে সঙ্গে চিল্লিয়ে বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না। এইসব বেল্ট ফেল্ট লাগানোর বাহানায় আমায় স্পর্শ করবেন এমন বাজে মতলবও থাকতে পারে আপনার। নির্জরের এবার ইচ্ছে করছে নিজের মাথার চুলগুলো নিজেরই একটা একটা করে টেনে ছিঁড়তে।